নমস্কার। একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের স্বাগত জানাই। আমি আজকে তোমাদের যে যে প্রবন্ধটি পড়াচ্ছিলাম অর্থাৎ গ্যালিলিও তার তৃতীয় পর্ব নিয়ে আলোচনা করছি। এখানে আমরা তার কর্মজীবন নিয়ে আলোচনা করছিলাম। আগের ভিডিওতে আমি তোমাদের বলেছিলাম যে কর্মজীবনকে আমি দুটো ভাগে ভাগ করেছি। তো কর্মজীবনের প্রথম পর্বটা আমাদের পড়া হয়ে গেছে। এবার আমরা দ্বিতীয় পর্ব নিয়ে কর্মজীবনের যে দ্বিতীয় পর্ব সেখানে আমরা ঢুকেছিলাম এবং সেখান থেকে আজকে আলোচনার আবার সূচনা করব। তো দেখো, 1609 সালে ঘটলো এক নতুন ব্যাপার। হল্যান্ডের একজন কাচের লেন্স নিয়ে নাড়াচাড়া করতে করতে হঠাৎ একটি নলের দুপাশে রেখে দেখলেন দূরের জিনিস এভাবে বড় দেখায়। মানে ওই নলের দুপাশের মাঝখানে সেই লেন্সটিকে রেখে দেখলেন যে এভাবে দূরের জিনিস বড় দেখায়, মনে হয় যেন সেটা কাছে এগিয়ে এসেছে এবং সেইটা গ্যালিলিওর কানে এসে পৌঁছয়। খুব লাইনটা দাগ দাও যে গ্যালিলিওর কাছে এই খবর পৌঁছলো। তিনি কাগজে প্ল্যান এঁকে আলোর রেখাপথের বিষয়ে বিচার করতে লাগলেন, যেটা কিভাবে হচ্ছে সেটাকে তিনি বিচার বিশ্লেষণ করতে লাগলেন। শীঘ্রই এই সমস্যার সমাধান হলো। লাইনটার দাগ দাও। তিনিও দূরবীন তৈরি করতে পারলেন। দাগ দাও। এই যে যন্ত্রটি, এটাকে বলা হয় দূরবীন, অর্থাৎ দূরের জিনিসকে কাছে দেখানো হয়। এটি আরো ভালো ও শক্তিশালী হলো। ঠিক আছে, মানে আগে যেই লোকটি, মানে যিনি আর কি হল্যান্ডের যিনি কাচের লেন্স নিয়ে নাড়াচাড়া করতে করতে ওই দুপাশে রেখে ওই দূরের জিনিসকে কাছে দেখা যায় এই বিষয়টি যিনি প্রথম আবিষ্কার করলেন, তার থেকেও গ্যালিলিও যে দূরবীনটি আবিষ্কার করলেন সেটি আরো বেশি ভালো এবং শক্তিশালী। হল্যান্ডের লোকটি দেখেছিল যে সব উল্টো দেখায় তার দূরবীনে, মানে সব দূরের জিনিস কাছে দেখা যাচ্ছে কিন্তু সবটাই উল্টো দেখাচ্ছে। তো গ্যালিলিও করলেন যে যন্ত্র, তার সাহায্যে সব জিনিস যথারীতি অবস্থিত দেখায়, উল্টো পাল্টা নয়। ভেনিসের কর্তৃপক্ষের কাছে তার কদর বেড়ে গেল। দাগ দাও। মানে ভেনিস সরকারের কাছে তার কদর বেড়ে গেল যখনই তিনি ওই দূরবীন আবিষ্কার করলেন। সমুদ্রপথে ভেনিসের নৌবাহিনী তখন ঘুরে বেড়ায়, নানা দেশ থেকে পণ্য সংগ্রহ করে এনে ইউরোপের নানা স্থানে বেচা কেনা করে। বাণিজ্য বসতি লক্ষ্মী, রূপকথার স্বপ্নপুরীর মতন তখন ভেনিস শহরের সম্পদ। মধ্যে মধ্যে নৌবহরকে শত্রুপক্ষের আক্রমণ থেকেও আত্মরক্ষা করতে হতো। আগে থেকে শত্রুকে দেখা গেলে যুদ্ধের প্রস্তুতি যথাসময়ে করা সম্ভব। তাই কর্তৃপক্ষ ভাবলেন এই দূরবীন সব জাহাজেই বসাতে হবে। গ্যালিলিওর ওপর ভার পড়ল দূরবীন যোগান দেওয়ার। গ্যালিলিও রাজি হলেন। দাগ দাও। বাড়ি হয়ে উঠল ফ্যাক্টরির কারুশালা। দাগ দাও। দাগ দিয়ে রাখো এই জায়গাগুলো। সেখান থেকে প্রচুর দূরবীন বিক্রি হতে লাগলো। তাহলে ব্যাপারটা বুঝতে পারছো, যখনই ভেনিস কর্তৃপক্ষের কাছে খবর এলো দূরবীন তৈরি করার, সমুদ্রপথে তখন ভেনিসের নৌবাহিনী ঘুরে বেড়ায়। ঠিক আছে, নানা দেশ থেকে পণ্য সংগ্রহ করে এনে ইউরোপের নানা স্থানে বেচা কেনা চলে, মানে এভাবেই ব্যবসা বাণিজ্য চলে আর কি। রূপকথা স্বপ্নপুরীর মতন তখন ভেনিস শহরের সম্পদ। মধ্যে মধ্যেই তখন নৌবহরকে আক্রমণ করে বহিঃশত্রু। সেই বহিঃশত্রুর আক্রমণ থেকে নিজেদেরকে রক্ষা করতে হতো এবং সেই নিজেদেরকে রক্ষা করবার জন্য তারা ভাবলেন প্রতিটি জাহাজে যদি দূরবীন লাগিয়ে দেওয়া হয় তাহলে অনেক দূর থেকেই শত্রুপক্ষকে দেখা যাবে এবং আগে থেকেই তাহলে প্রস্তুতি নেওয়া যাবে যে তাদের কে আটকানোর জন্য বা আত্মরক্ষা করবার জন্য। এবং সেই কারণে গ্যালিলিওকে দায়িত্ব দেওয়া হলো দূরবীন বানানোর, এবং দূরবীনও এই গ্যালিলিও কিন্তু রাজি হলেন এবং তার বাড়ি হয়ে উঠলো দূরবীন বানানোর ফ্যাক্টরি। ঠিক আছে, এবং সেখান থেকে প্রচুর দূরবীন বিক্রি হতে লাগলো। তৈরির সঙ্গে সঙ্গে যন্ত্রেরও নানান উন্নতি হতে শুরু করলো, কারণ তিনি আরো বেশি তার উদ্ভাবনী শক্তি দ্বারা তিনি এই যন্ত্রটিকে আরো শক্তিশালী করে তুললেন। নতুনগুলি হলো আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী। দাগ দাও। ইম্পর্টেন্ট লাইন। এবার গ্যালিলিও পেলেন হাতের মধ্যে বিশ্ব সমীক্ষার এক প্রধান যন্ত্র। দাগ দাও। মানে এই বিশ্বের যে তত্ত্ব তাকে আবার নতুন করে বিচার বিশ্লেষণ করবার যেন একটা নতুন সুযোগ, একটা নতুন যন্ত্র, একটা নতুন আশা যেন তিনি খুঁজে পেলেন। কিসের মধ্যে দিয়ে? এই দূরবীন আবিষ্কারের মধ্যে দিয়ে। আকাশের দিকে ফিরিয়ে গ্যালিলিও অনেক নতুন দৃশ্য দেখলেন। দাগ দাও। খুব ইম্পর্টেন্ট। তার আগে এসব মানুষের কল্পনার অতীত ছিল, কারণ মানুষ কিন্তু এই দূরবীন কিন্তু প্রথম গ্যালিলিও আবিষ্কার করেন এবং তার আগে এইরকম যন্ত্রের দ্বারা কোনো কিছুই কিন্তু দেখা সম্ভব হয়নি এবং এত কাছের থেকে এত স্পষ্ট এই ধরনের জিনিস দেখা যেতে পারে বলে কেউ কখনো ভাবতেই পারেনি।
চাঁদের পাহাড় ছায়াপথের মধ্যে লক্ষ লক্ষ তারার সমাবেশ চোখে ধরা পড়ল। আবার এলো নতুন নতুন উপগ্রহের খবর। আমাদের পৃথিবীকে প্রদক্ষিণ করে একটি মাত্র চন্দ্রমা। গালিলিও দেখলেন বৃহস্পতি গ্রহের 4টি উপগ্রহ ঘুরছে। তখনকার দিনে ধার্মিক পণ্ডিতেরা এসব বিশ্বাস করতে চাইলেন না। তারা ভাবলেন এইভাবে কোপার্নিকাসের বিশ্ববিন্যাসের সপক্ষে যুক্তি সংগ্রহ করে গ্যালিলিও অন্যায় করছেন। তাহলে দেখো এইভাবে এইখান থেকেই কিন্তু এই যে গ্যালিলিওর মতবাদের যে বিরোধিতা সূচনা কিন্তু ঘটলো। ঠিক আছে, মানে যারা আর কি ধার্মিক সংরক্ষণশীল তারা কিন্তু তারা মনে করতে চাইলেন যে কোপার্নিকাসের এই মতবাদের সপক্ষে যুক্তি তৈরি করবার জন্যই তিনি কিন্তু এই সমস্ত ভুল মানে ভ্রান্ত ধারণা তৈরি করছেন। এবং তিনি কিন্তু এই দূরবীন যন্ত্র আরো শক্তিশালী দূরবীন যন্ত্রের সাহায্যে তিনি কি দেখতে পেলেন যে পৃথিবীকে একটি মাত্র উপগ্রহই প্রদক্ষিণ করছে, সেটি হলো চন্দ্রমা। এছাড়াও বৃহস্পতির রয়েছে কি 4টি উপগ্রহ। ছায়াপথ দেখতে পেলেন সেখানে, দেখো রয়েছে যে লক্ষ লক্ষ তারার সমাবেশ চোখে পড়ল। ঠিক আছে, চাঁদের অবস্থিত যে পাহাড় সেইগুলো চোখে পড়লো। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট যে তিনি দূরবীনে চোখ রেখে কি কি দেখেছিলেন। ঠিক আছে, সেখানে পৃথিবীকে প্রদক্ষিণ করে একটি মাত্র উপগ্রহ, সেটি হলো চন্দ্রমা। ঠিক আছে, চাঁদের পাহাড় ছায়াপথের মধ্যে লক্ষ লক্ষ তারার সমাবেশ। এছাড়াও আর কি দেখলেন, আকাশের দিকে ফিরে আর কি কি দেখলেন নতুন দৃশ্য। এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, এরকম প্রশ্ন আসতে পারে যে আকাশের দিকে ফিরিয়ে গ্যালিলিও অনেক নতুন দৃশ্য দেখলেন। কি কি দৃশ্য দেখলেন সেখানে এগুলো লিখতে হবে। ছায়াপথ, চাঁদের পাহাড়, বৃহস্পতির 4টি উপগ্রহ, পৃথিবীকে প্রদক্ষিণ করছে একটি মাত্র চন্দ্রমা, এগুলো। ঠিক আছে, আচ্ছা এবারে দেখো তাহলে ধার্মিকেরা এটাই বলতে চাইলেন যে কোপার্নিকাসের বিশ্ববিন্যাসের সপক্ষে তিনি যুক্তি সংগ্রহ করে অন্যায় করছেন। দূরবীনের মধ্যে কোনো জাদুর বলে বৃহস্পতির চাঁদের ছবি ধরা পড়েছে। যা চোখে দেখা যায় না তা যন্ত্রে প্রতিপন্ন হলে সেটা যন্ত্রেরই কারসাজি। দাগ দাও। তাহলে দেখো ধার্মিকেরা তাদের কি ধরনের যুক্তি তারা প্রতিস্থাপন করতে চাইলেন। তারা এটাই বলতে চাইলেন যে দূরবীনের মধ্যে কোনো জাদুর বলে বৃহস্পতির চাঁদের ছবি ধরা পড়ছে। ঠিক আছে, যা চোখে দেখা যায় না, মানে যেটা চোখে দেখা যায় না তা সেটা যন্ত্রে যদি দেখা যায় প্রতিপন্ন হয় তাহলে সেটা যন্ত্রেরই কারসাজি, মানে যন্ত্রের কারসাজি দিয়েই কোনোভাবে সেটা দেখা যাচ্ছে, সেটা আসলে নেই। এটাই কিন্তু তারা এই ধরনের যুক্তি তারা দিলেন। ধার্মিকেরা মত পরিবর্তন করলেন না ও পাছে তাদের বিশ্বাস টলে যায় এই ভয়ে দূরবীনের ভিতর দিয়ে দেখতেও চাইলেন না। তাহলে দেখো তারা এতটাই সংরক্ষণশীল এবং ভীতু যে তারা তাদের মতবাদকে প্রতিস্থাপন করবার জন্য এতটাই মানে দৃঢ়বদ্ধ এবং তারা যেন নতুন কিছুকে গ্রহণ করতেই চান না, এবং সেই ভয়ে তারা দূরবীনে চোখ পর্যন্ত কিন্তু রাখতে ভয় পেলেন এবং তারা কখনো সেই দূরবীনের মধ্যে চোখ রেখে দেখলেনই না। ঠিক আছে, এরপরে দেখো এতে গ্যালিলিওর আমোদ লাগলো। দাগ দাও, মানে এটা গ্যালিলিওর কাছে খুবই মজার বিষয় একটা হয়ে উঠলো। একজন উচ্চপদস্থ ধর্মযাজক যিনি দূরবীনের ব্যবহার করতে চাননি, কাজেই বৃহস্পতির উপগ্রহে অবিশ্বাসী ছিলেন, মারা গেলেন। সেই সময় গ্যালিলিও রহস্য করে বললেন, হয়তো এবার যাবার সময় চন্দ্রগুলি দেখতে পাবেন। গ্যালিলিওর নাম তখন দেশে দেশে অভিনন্দিত হচ্ছে। ভেনিসের রাজ সরকারের কাছ থেকে অর্থও পাচ্ছেন প্রচুর। তবে এত কাজের মধ্যে বিজ্ঞানীর অবসর মেলে না, অথচ মাথার মধ্যে অনেক নতুন নতুন কথা ভেসে উঠছে। নানা বিষয় অনুসন্ধান করতে চান কিন্তু সময় পান না একাগ্র মনে এইসব বিষয় নিয়ে ভাবতে।
অথচ সংসারে তার প্রচুর অর্থের প্রয়োজন। তাই 1609 সালে যখন টাস্কানির বৃদ্ধ ডিউক মারা গেলেন ও তার ছাত্র কসমো সেই গদিতে বসলেন, তখন তিনি ভাবলেন হয়তো এর কাছে যেতে পারলে তিনি আকাঙ্ক্ষিত অবসর পাবেন নিজের কাজ করতে, অথচ অর্থেরও কোনো অভাব থাকবে না। তাই ভিতরে ভিতরে চেষ্টা করতে লাগলেন দরবার করতে নতুন ডিউকের কাছে। এই সময় ফ্লোরেন্সের এক বন্ধুকে লেখা চিঠির থেকে কয়েক লাইনের সারাংশ উদ্ধৃত হলো। তাহলে দেখো এর মধ্যেই একজন উচ্চপদস্থ ধর্মযাজকের মৃত্যু হয় এবং তিনি কিন্তু দূরবীন ব্যবহারই করতে চাননি। তো মৃত্যুর পর গ্যালিলিও রহস্য করে বলেন যে হয়তো এবার যাওয়ার সময় তিনি চন্দ্রগুলি দেখতে পাবেন, মানে তিনি তার যে মৃত্যুর পর যে তার স্বর্গযাত্রা, সেই স্বর্গযাত্রায় হয়তো তিনি এই উপগ্রহগুলো হয়তো তিনি দেখতে পাবেন। তারপরে দেখো ভেনিসের মানে গ্যালিলিওর তখন প্রচুর নাম, দেশে দেশে তিনি অভিনন্দিত হন। ঠিক আছে, ভেনিসের রাজ সরকারের কাছ থেকেও প্রচুর অর্থ পাচ্ছেন। তবে বিজ্ঞানীর এত কাজের মধ্যে বিজ্ঞানীর মানে কোনোভাবেই অবসর তিনি পান না। ঠিক আছে, কিন্তু অথচ মাথার মধ্যে তার অনেক নতুন নতুন কথা ভেসে উঠছে, নানান বিষয় অনুসন্ধান করবার ইচ্ছে তার মনে প্রবল, কিন্তু সময় পান না এইসব নিয়ে চর্চা করবার জন্য। অথচ সংসারে তার প্রচুর অর্থেরও প্রয়োজন, তাই সেই কাজগুলোও তিনি ছাড়তে পারেন না। তো 1609 সালে টাস্কানির যে বৃদ্ধ ডিউক তিনি মারা যান এবং তারই ছেলে ছিল হচ্ছে কসমো, যে গ্যালিলিওর প্রিয় ছাত্র ছিল। তো তিনি তখন ডিউক পদে এসে বসলেন। তখন গ্যালিলিও ভাবলেন যে এইবার হয়তো মানে এই নতুন ডিউকের কাছে গেলে, যেহেতু সে তার প্রিয় ছাত্র ছিল, তার কাছে যেতে পারলে হয়তো তিনি আকাঙ্ক্ষিত অবসরও পাবেন আর অর্থেরও অভাব থাকবে না তার কাছে গেলে। তো সেই জন্য তিনি চেষ্টা করতে লাগলেন ডিউকের কাছে যাওয়ার। সেই সময় ফ্লোরেন্সের এক বন্ধুকে তিনি চিঠি লিখেছিলেন, তারই কিছুটা অংশ প্রবন্ধে তুলে ধরেছেন প্রাবন্ধিক। ঠিক আছে, তো আমরা এটা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। নমস্কার।